আমি সুবীর চক্রবর্তী। আগস্ট মাসে মোস্ট প্রবাবলি 5 তারিখে যেটা আরজিকর যে ঘটনা ঘটেছে সেই থেকে আজকে 19 তারিখ আমি যখন ভিডিওটা বানাচ্ছি বা আপনাদেরকে বলছি, তারও বেশি হয় মনে, কম বেশি যাই হোক সেটা বড় কথা না, এত হিসাব রাখা সর্বপক্ষে সম্ভব না। তো ঘটনা হচ্ছে, আমি অনেক ভিডিও বানিয়েছিলাম, পোস্টও করি, আবার ডিলিটও করে দিই, কেন কখন কে কী মনে করবে। তো আজকে আমি আর কোনো ভয় পাচ্ছি না, কেন ভয় পাওয়ার দিন শেষ হয়ে গেছে। ভয় পাওয়ার দিন শেষ হয়ে গেছে এই কারণে যে আমি অনেক মেয়েদের উপর অত্যাচার দেখেছি, মহিলাদের উপর অত্যাচার দেখেছি, রেপ কেস দেখেছি, অনেক কিছু দেখেছি। কিন্তু আজকে আমি আর কোনো কম্প্রোমাইজ করতে পারছি না। যে মহিলা ডাক্তার, সে আমার মনে হয় তো আমার মেয়ের বয়সই হবে, কেন আমার মেয়ের বয়সে না হোক, আমি তো কাকু হতে পারি, কেন ও আমাদেরই মেয়ে, আমাদের সবার মেয়ে। তো আমি যখনই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ওর ছবিটা দেখি, আমার চোখ থেকে জল এসে যায়। কিন্তু কষ্ট করে আমি আপনাদের সামনে কথা বলছি, হয়তো আমার চোখ থেকে জল এখন বেরোচ্ছে না, কিন্তু যখনই ওর ছবিটা দেখি আমার চোখ থেকে জল বেরিয়ে যায়। ওর ফেসটা দেখলে আমার কষ্ট হয়, এমনকি ওর মার মুখটা দেখলেও আমার কষ্ট হয়, এমনকি ওর বাবার মুখটা দেখলেও আমার কষ্ট হয়। কষ্ট সবার হয়, আপনাদের আমাদের সবার হয়, শুধু কিছু লোকের কষ্ট হয় না। যারা রাজনীতি করে তাদের কোনো কষ্ট হয় না, যারা সুবিধাবাদী তাদের কোনো কষ্ট হয় না, যারা কিছু সুযোগ সুবিধা পায় তাদের কষ্ট হয় না। দেখুন, যে কোনো ধর্ষণ খুবই দুঃখের, আর আমি ধর্ষণের জন্য সবচেয়ে বেশি দায়ী করব পুরুষদের, কারণ ধর্ষিত হয় কোনো না কোনো মেয়ে, আর ধর্ষণ করে কোনো না কোনো ছেলে, সে যে বয়সের হোক, অল্প বয়স হোক, যে কোনো বয়সে হোক। আমরা সমাজে একটা কাজ করতে পারিনি, যে আসল শিক্ষা আমরা কাউকে দিতে পারিনি, এটা সমাজের দোষ। ধর্ষণ বা রেপ একটা সামাজিক ব্যাধি, আর এই ব্যাধিটা হচ্ছে, এই জন্য দায়ী পুরুষ, কিন্তু কোনো মহিলা দায়ী নেই। কোনো মহিলা ইচ্ছা করে ধর্ষিত হতে চায় না। যে কোনো মহিলার পর শারীরিক টর্চার করা, ধর্ষণ করা, সেটা পুরুষরাই করে থাকে। আর আমি সেই পুরুষকে বলি জানোয়ার। তো এই সমাজে যদি ধর্ষণ হয়, আমি পুরুষকে দায়ী করব।
কারণ ধর্ষণ মানে কি? জোর করে কারো ইজ্জত লোটা। আপনারা বিভিন্ন ফিল্মে বিভিন্ন যখন বই দেখেছেন, যখন ধর্ষণ হচ্ছে তখন আপনারা রেগে যান, হাততালি মারেন। নায়ক এসে যখন সেই ভিলেনকে মারে তখন আপনারা খুব আনন্দ পান, হাততালি দেন, পয়সা চড়েন। ওটা তো ফিল্মে হয়, কিন্তু এই যে মেয়েটাকে মানে ডাক্তার, একটা ইয়াং মেয়েকে ধর্ষণ করা হয়েছে, ধর্ষণ করার আগেই ইজ্জত লুটেছিল না ইজ্জত লোটার আগে ওকে মেরে ফেলা হয়েছিল, এ নিয়ে বিভিন্ন লোকের বিভিন্ন মত। কিন্তু আমি একটাই মতে বিশ্বাসী, মেয়েদের সাথে এরকম বিহেভিয়ার কেন করা হয়? আমি বিশেষ করে পুরুষ সমাজকে দায়ী করব, আর দায়ী করব যারা এর হয়ে ওর হয়ে দাঁড়াচ্ছে, কোনো না কোনো এক্সকিউজ দিচ্ছে। আমি পুরুষদেরই বলছি, এক্সকিউজ দিচ্ছে, এটাকে আমি নিন্দা করি। তো আপনারা যারা রাজনীতি করেন, যে কোনো দল, ধর্ষণের কোনো কালার হয় না, কোনো পলিটিক্যাল কালার হয় না। ধর্ষণের হচ্ছে একটা সামাজিক রোগ। সামাজিক মানে এটা পুরুষদেরই বলবো। দেখুন, প্রাপ্তবয়স্ক ছেলেমেয়েরা যদি নিজের ইচ্ছা মতে শারীরিক সম্পর্ক করে সেটা একটা জিনিস, কিন্তু জোর করে কোনো মেয়ের সাথে এরকম বিহেভ করা, আচরণ করা, ধর্ষণ করা, এটা বিরুদ্ধে আশা করি আপনারা পুরুষ সমাজ সবাই এর বিরোধিতা করবেন। কিন্তু এটা হয়ে যাওয়ার পর কেউ কেউ এর হয়ে দাঁড়ায়, ওর হয়ে দাঁড়ায়, মানে উল্টোপাল্টা মন্তব্য করে। আমার মনে হয় যারা এই সমস্ত মন্তব্য করে তারা হচ্ছে ধর্ষণ যারা করে তাদের চেয়েও বেশি অপরাধী। মানে সাপোর্ট করা, ইনডাইরেক্টলি সাপোর্ট করা, তারা আরও বেশি অপরাধী, সে যেই হোক, যে কোনো দলের হোক। তো ইনডাইরেক্টলি এটা কী হয়, ধর্ষণকে প্রশ্রয় দেওয়া হয়। সবচেয়ে বড় একটা কথা আছে, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আমাদের সময় ছিল একটা রিলেশনের একটা ভ্যালু ছিল। ভ্যালু বলতে মানে ও আমার বোনের বয়সী, বোনের মতো দেখতে। এবার কি হয়, ছেলেরা হঠাৎ কোনো মেয়ের প্রেমে পড়ে গেল, যে কোনো ছেলে পড়ে, আমিও পড়েছিলাম। মানে যে কোনোভাবে ওকে পেতে হবে, তার জন্য দর্শন করতে হবে। এটা এক ধরনের দর্শন। এটা দর্শন না, শুধু পাগলামি। আরেকটা ধর্ষণ হয় যে কিছু পুরুষরা করে, যে আমার এখন মানে সেক্স উঠেছে, আমি যাকে পাবো তাকে ধর্ষণ করব। এটা এক ধরনের ধর্ষণ। আর একটা ধর্ষণ হচ্ছে ইমোশনাল ধর্ষণ। এটা স্বপ্নেও হয়। এটা এক ধরনের ধর্ষণ। তো এর জন্য দায়ী পুরুষরা। আমি ধর্ষণের জন্য কিন্তু পুরুষকে দায়ী করবো, কোনো মেয়েকে আমি দায়ী করবো না, কোনো মহিলার যে কোনো বয়সে আমি দায়ী করবো না। আমার লাইফে একটা অভিজ্ঞতা আছে। আমি যখন কাজের সূত্রে পশ্চিমবঙ্গের বাইরে ছিলাম, একটা বাচ্চা মেয়ে, তার বাবা মা আমার পাশে ঘর ভাড়া নিয়েছিল। কোনো একটা সময় অন্য কোনো প্রদেশে ছিল, আমি কোনো প্রদেশের নাম করবো না। তো ওদের লাইফে এমন একটা ঘটনা ঘটেছে, মানে ধরুন 5 থেকে 7 বছর মেয়েটার বয়সী, ওকেও নাকি ধর্ষণ করা হয়েছে। আমি একটু অবাক হয়ে গেলাম। ওরা একটু আনইজি ফিল করছিল। তারপর দেখা গেল
মানে আমি জানি না, বুঝি না এটা কি হয়, কতটা সত্যি কতটা মিথ্যে আমি বলতে পারবো না। তো আমি দেখি একটু আমার সন্দেহ হয়েছিল, মেয়েটা একটু অ্যাবনর্মালিটি ছিল মেয়েটার মধ্যে, এবং অ্যাবনর্মালিটির শুরুর দিনে হয়তো কেউ মেয়েটার সাথে মিসবিহেভ করেছিল, মানে যেই করুক। তো প্রশ্ন হচ্ছে, আমরা পুরুষরা এরকম কেন হব? এটা কি পুরুষত্বের পরিচয়? পুরুষত্ব হচ্ছে এমন একটা ক্যারেক্টার যাদের ধর্ম হচ্ছে মেয়েদের বাঁচানো, মেয়েদের সাপোর্ট করা, মেয়েদের পুজো করা। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে কোনো মেয়ের বিহেভিয়ার খারাপ হয়, সেখানে পুরুষদের সংযত থাকা উচিত, তবেই না আমরা পুরুষ। তো আরজি করে যে ঘটনাটা ঘটেছে, আমাকে না, সারা পৃথিবীর সব লোককে নাড়িয়ে দিয়েছে। সবাইকে নাড়িয়ে দিয়েছে। দিল্লিতে ধর্ষণ হচ্ছিল, আপনাদের সবার মনে আছে, অভয়া, ও মাও কমেন্ট করেছে, সেটা তো আপনারা সবাই জানেন। মাঝে মাঝে পলিটিক্যাল ধর্ষণও হয়, রাজনৈতিক হিংসা থেকেও ধর্ষণ হয়, যেটা নাকি সিঙ্গুর হয়েছিল, যেটা বলে এটা ধর্ষণ ছিল না, কিছু আমি বলতে পারবো না। ধর্ষণের নামে পলিটিক্যাল ফয়দাও লোটা হয়, এটা একে বলে ক্রিয়েটেড ধর্ষণ। কিছুই হয়নি, হঠাৎ কোথায় দেহ পাওয়া গেল না পাওয়া গেল, এটা নিয়েও নাটক হয়েছে। তো ঘটনা হচ্ছে, আরজি করে যেটা হচ্ছে, এটা কোনো নাটক ছিল না, এটা প্রি প্ল্যান ছিল। হয়তো ধর্ষণ করার উদ্দেশ্য ছিল না, বা ধর্ষণ করতেই হবে এমন কোনো প্ল্যান ছিল না। আমার চারিদিকের মিডিয়া দেখে আমি যা বুঝতে পারছি, ধর্ষণ করা কারো উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল কোনো একটা র্যাকেট নিয়ে প্রবলেম ছিল, ড্রাগ র্যাকেট হোক বা যে কোনো র্যাকেট হোক, যা হোক, এটাই ছিল মেন ইস্যু। আর বাকি যেটা ধর্ষণ হয়েছে, মানে ডাক্তাররা বলছে, পুলিশ বলছে, বা জনগণ বলছে, এটা সেকেন্ডারি ইস্যু ছিল, এটা ছিল আক্রোশ। এটাকে ধর্ষণ যেমন বলা হবে, মানে আক্রোশে ধর্ষণ করেছে, মানে হিংসা থেকে ধর্ষণ করেছে। মানুষ যখন হিংস্র হয়ে যায়, তখন সে বাঘের চেয়েও ভয়ঙ্কর হয়, আর সিংহের চেয়েও ভয়ঙ্কর হয়। তো মানুষ হয়ে যদি জানোয়ারের মতো বিহেভ করে, বিহেভ মানে এখানে ধর্ষণের কথা বলা হচ্ছে, তাহলে সে মানুষ কি মানুষ না জানোয়ার? আপনারা কি বলবেন? আপনারা কমেন্ট করুন। আচ্ছা, একটা কথা বলি, এই যে মেয়েটাকে বিভিন্ন রিপোর্টে নিয়ে বোঝা যাচ্ছে একজন মিলে অত্যাচার করেনি, অনেকজন মিলে অত্যাচার করেছে। তার মধ্যে কি একজনও প্রতিবাদ করতে পারলো না যে না এটা ভুল, এটা করিস না? একজন তো অন্তত প্রতিবাদ করতে পারত। একজনও প্রতিবাদ করেনি। তার মানে যে বা যারা এই কাজটা করেছে, তাদের উদ্দেশ্য একটাই ছিল, টাকার লোভ।
ওদের উদ্দেশ্য ছিল টাকার লোভ বা পলিটিক্যাল স্টাবলিশমেন্ট বা পলিটিক্যাল ভেন্ডাটা ছিল। যেভাবে ওর উপর টর্চার করা হয়েছে আমরা তো দেখিনি, কিন্তু ফিল করতে পারি। আমরা কিন্তু ফিল করতে পারি কত আক্রোশ, কত রিভেঞ্জ এদের মাইন্ডে ছিল। হয়তো পলিটিক্যাল রিভেঞ্জ ছিল, হয়তো অন্য কোনো রিভেঞ্জ ছিল, কিছু না কিছু তো ছিল, নাহলে এরকম ধরনের ঘটনা ঘটতে পারে না। তো যারাই ঘটিয়েছে, যারাই কাজটা করেছে, ওরা চুপচাপ ভাবছে আমরা বেঁচে যাব। হয়তো বেঁচে যেতে পারে, হয়তো নাও পারে, কিন্তু একদিন না একদিন কিন্তু পস্তাতে হবে। নিজের বিবেকের কাছে প্রশ্ন করবে যে আমরা যে কাজটা করেছি কত ভুল করেছি। আমরা বা সবাই আমরা জানি এই কাজটা একজনের নয়, এই কাজটা মিনিমাম 4 থেকে 5 জনের জন্য ডাইরেক্টলি, ইনডাইরেক্টলি তার পেছনে আরও 6 থেকে 7 জন ছিল। কিছু অপরাধী হয় ডাইরেক্ট অপরাধী, যারা অ্যাকশান করে, আর কিছু অপরাধী হয় ইনডাইরেক্ট, যারা পেছন থেকে কলকাঠি নাড়ে। তো এই যে ঘটনাটা ঘটেছে, দুর্ঘটনাও বলবো না, এই যে অসভ্যতামি, চরম অসভ্যতামি, চরম আনসিভিলাইজেশন, চরম জঘন্য কাজ, কোনো ভাষা আমার মুখে আসছে না। এর পেছনে পুরো র্যাকেট ছিল, ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি। কেউ হয়তো সরাসরি অন্যায় করেছে, কেউ হয়তো পেছন থেকে অন্যায় করেছে। তো এদেরকে ধরা যাচ্ছে না, একদিন না একদিন ধরা পড়বে, ধরা তো পড়বেই, আজ না হোক কাল। হয়তো কী হবে আমি জানি না। তো আমরা সবাই তদন্ত সংস্থা যেগুলো আছে ওদেরকে ভরসা করছি প্রথমে, তারপর কোর্টের উপর আস্থা রাখছি। কিন্তু সবচেয়ে প্রাইমারি ব্যাপার হচ্ছে যারা তদন্ত করছে এই মুহূর্তে, তারা আমার মনে হয় এগোতে পারছে। এটা একটা খারাপ দিক। তো একটা সময় ছিল কি, পুলিশ ডান্ডার বাড়ি মারত, ধরে এনে ডান্ডার বাড়ি মারলে সবাই মুখ খুলে দিত। এখন তো দেশের আইন কানুন অনেক চেঞ্জ হয়ে গেছে, ডান্ডার বাড়ি মারা যাবে না, পেটানো যাবে না, ঘাপ তুলে আনা যাবে না। তো এটা তো আমাদের দেশে আইন ব্যবস্থায় করে দিয়েছে। তার জন্য পুলিশও ঠিকমতো কাজ করতে পারছে না, সিবিআই কাজ করে। সিবিআইয়ের কাজ তো তদন্ত করা, সিবিআই তো কাজ এটা না যে এনে ডান্ডার বাড়ি মারবে। আমি আমার লাইফে দেখেছি যে ডাকাতি করেছে, থানাতে এমন মার মেরেছে, সব স্বীকার করে নিয়েছে। আমার লাইফে আমি দেখেছি, শুনেছি না, পুলিশ হেডকোয়ার্টারে 3rd ডিগ্রি দেওয়া হতো, আপনারা ফিল্মেও দেখেছেন। তো আমি মনে করি এই যে ঘটনাটা ঘটেছে আরজি করে, ওই যে সেদিনকে রাত্রে যে কটা ডিউটিতে ছিল, তার মধ্যে বেছে বেছে কিছু লোককে তুলে এনে যদি ডান্ডার বাড়ি মারা যায়, আমি শিওর মুখ খুলে দেবে। কিন্তু ডান্ডার বাড়িটা মারবে কি?
ডান্ডার বাড়ি মারতে গেলে তো পারমিশন লাগবে। দেশের আইন এভাবে তৈরি হয়ে গেছে, যা যে কালপিট তাকে মানে অপরাধী তাকে নাকি হ্যান্ডকাপ পরানো যাবে না, ওপেন রাস্তা দিয়ে নিয়ে যাওয়া যাবে না। সেখানেও আইনের প্রবলেম আছে, কিন্তু নিয়ে যায়। আমি মনে করি আরজি করে প্রবলেম সলভ করার একটাই রাস্তা, যাদের যাদের সন্দেহ হবে পুলিশের এনে চারিদিক থেকে ডান্ডার বাড়ি মারতে হবে। ডান্ডার বাড়ি মারলে কিন্তু সব মুখ খুলে দেবে, এটাই একমাত্র রাস্তা, আর কোনো রাস্তা নেই। আমার তো মনে হচ্ছে না এই তদন্তে কোনো ডেভেলপমেন্ট হবে, আমার এটাই মনে হচ্ছে। এখন একটাই রাস্তা, তুলে এনে এক এক করে সিরিয়ালি ডান্ডার বাড়ি মারো, দেখবেন সব বমি করে দেবে। এটাই হচ্ছে লাস্ট রাস্তা, বাকি কোনো রাস্তা নেই, এটা আমি শিওর। এখন কালকে সুপ্রিম কোর্টে শুনছি এটা হিয়ারিং হবে, যে তো এত এই সমস্ত কেসে এত সফট হওয়া উচিত না। এই সমস্ত কেসে একমাত্র উচিত হচ্ছে ডান্ডার বাড়ি, আর ডান্ডার বাড়ি যদি না মারতে পারে এই কেসে আমার মনে হয় কোনো সলভ হবে। এটাই হচ্ছে আসল কথা, জেনে রাখো। রাখছি, গুড নাইট।